আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাকলাইন রাসেল। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর, দোয়া চেয়েছেন দেশবাসীর, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। করোনায় আরও ৬৫ জনের মৃত্যু, লকডাউন বাড়ল ১৬ মে পর্যন্ত। ৬ মে থেকে নগরে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। মাদারীপুরের শিবচরে নৌ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৫ জন, তদন্ত কমিটি গঠন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর। ২০১৩ সালের ৫ মে হেফাজতে তাণ্ডবে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট, জানালেন ডিবি। শাপলা চত্বরের পুনরাবৃত্তির চেষ্টার অভিযোগ। শুনলেন শিরোনাম। সংবাদে ছাড়া থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। জানিয়ে দেব পুরো খবর। করোনা আক্রান্ত চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সোমবার সকালে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। হাসপাতালে খালেদা জিয়ার পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানালেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজএনএম জাহিদ হোসেন। হাসপাতালে দেখা করে এসে তিনি রাত ৮টায় সাংবাদিকদের বলেন, সুস্থতার জন্য খালেদা জিয়া দেশবাসীর দোয়া চেয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। গেল মাসের ১১ তারিখ করোনা শনাক্ত হয় খালেদা জিয়ার। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে ২৫শে এপ্রিল পরীক্ষায় আবারও ফলাফল পজিটিভ আসে খালেদা জিয়ার। পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ওনার সার্বিক চিকিৎসার প্ল্যানিংটা কমপ্লিট হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৭ এপ্রিল খালেদা জিয়াকে ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। সেখানে চেস্টের সিটি স্ক্যান এবং হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। পরীক্ষার প্রয়োজনে তাকে ২-১ দিন সেখানে রাখা হবে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসকরা। আমাদের আরো কিছু পরীক্ষা বাকি রয়ে গেছে, রিপোর্ট রিভিউ করে আমরা আবার ওনাকে ইনশাআল্লাহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। ৫ দিনের ব্যবধানে শ্বাসকষ্ট শুরু হয়, হঠাৎ করেই তাকে সিসিইউতে নেওয়া হয়। ঢাকা ভোরের দিকে উনি একটু শ্বাসকষ্ট অনুভব করেন। মানুষের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই শ্বাসকষ্ট হতে পারে। ওনার সমস্ত পরীক্ষা নিরীক্ষা চলছে এবং সেগুলো এখানকার চিকিৎসকরা কালেকটিভলি করছেন। সংশ্লিষ্ট দেশে বিদেশে যে কনসালটেন্টরা আছেন সবার সাথে আলাপ আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে এটি সম্পর্কে বিস্তারিত জানানো যাবে। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে অনুরোধ করব যে ওনার রোগ মুক্তির জন্য আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে ওনার জন্য দোয়া করার জন্য বলবেন। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির ২ মামলায় দণ্ডিত। দণ্ড নিয়ে ৩ বছর আগে তাকে কারাগারে যেতে হয়। দেশে করোনা সংক্রমণ বাড়ায় পরিবারের আবেদনে সরকার গত বছর ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে থেকে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। করোনা দেশে একদিনে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১,৭৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ পর্যন্ত দেশে ৭,৬৩,৬৮২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ১১,৬৪৪ জন। মোট সুস্থ হয়েছেন ৬,৯১,১৬২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯,৪৩১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৮.৯৫%। চলমান লকডাউনের বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ৬ মে বৃহস্পতিবার থেকে মহানগরী ও জেলার অভ্যন্তরে অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। মন্ত্রিসভার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, দূরপাল্লার বাস, লঞ্চ ও ট্রেন আগের মতোই বন্ধ থাকবে, আর ঈদে ৩ দিনের বেশি ছুটি দেয়া যাবে না। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী ১০ মের মধ্যে চীনের উপহার হিসেবে ৫ লাখ করোনা টিকা আসবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সচিবালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। গণভবন প্রান্ত থেকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ কর্পোরেশন আইনের খসড়ার নীতিগত এবং বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয় বৈঠকে। বৈঠকের আলোচনায় প্রাধান্য পায় করোনা সংক্রমণ রোধে রাষ্ট্রীয় চলমান বিধিনিষেধ বৃদ্ধি এবং গণপরিবহন চলাচলের বিষয়টি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। লকডাউন যেটা আছে সেটা আমরা ঈদ তো 14 তারিখ, তো 16 তারিখ পর্যন্ত এইভাবে কন্টিনিউ করবে। গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট চলাফেরা করতে পারবে, আজকে না, 6 তারিখ থেকে গণপরিবহন উইদিন দ্য ডিস্ট্রিক্ট, ইন্টার ডিস্ট্রিক্ট যেতে পারবে নাকি। আর লঞ্চ এবং ট্রেন বন্ধ থাকবে। এখন ঈদের তো কোনো ছুটি নাই, তারপরে যদি মাত্র তো বৃহস্পতি, শুক্র, শনি, প্রিফারেবলি আপনার শুক্রবারে ঈদ হওয়ার কথা, তাহলে শুক্র শনিতে এমনি বন্ধ, আর বৃহস্পতিবার আর তো বন্ধ হচ্ছে না, কোনো 3 দিনের বাইরে আর কোনো বন্ধ হবে না। শপিং মলে স্বাস্থ্যবিধির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানান তিনি। যে আজকের থেকে পুলিশ এবং সিটি কর্পোরেশন এবং ম্যাজিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন তারা দেশের প্রত্যেকটা আপনার মার্কেটগুলোতে সুপারভাইজ করবে। যদি কোনো মার্কেটে আপনার লোক হয়তো কন্ট্রোল করা যাবে না, কিন্তু মাস্ক ছাড়া যদি উইদাউট মাস্কে বেশি লোকজন ঘোরাফেরা করে, তাহলে প্রয়োজনে আমরা সেসব মার্কেট বন্ধ করে দেবো। মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করা বেশ কিছু সুপারিশের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দ্বিতীয় ডোজের টিকা শেষ হওয়ার আগেই টিকা আমদানির আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। 5 লক্ষ ডোজ যেটা আছে সেটা আমাদেরকে জানিয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় আনার ব্যবস্থা করছে, যে 10 তারিখের মধ্যে হয়তো বা বাংলাদেশে আসতে পারে। যে পরিমাণে কিনতে চাই সেটা তো একটু সময় নেবে। সাইদুর রহমান, আবির, মাইটিভি, ঢাকা। মাস্ক ব্যবহার না করলে বুধবার থেকে রাজধানীর মার্কেটগুলোতে অভিযানে নামবে উত্তর সিটি কর্পোরেশন বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান, মহানগরে চলাচল করলেও আন্তঃজেলা বাস চলাচলের সময়ে আসেনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। করোনা রোগীদের স্বল্প মূল্যে চিকিৎসা ও আইসিইউ সুবিধা নিশ্চিত করতে তড়িঘড়ি করে চালু হয় ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল। প্রতিদিনই বৃদ্ধি করা হচ্ছে সক্ষমতা। এরই অংশ হিসেবে অত্যাধুনিক কার্যকর অ্যাম্বুলেন্স ও লাশবাহী ফ্রিজার গাড়ির সংযোজন হলো হাসপাতালটিতে। গাড়িগুলো হস্তান্তর করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। হস্তান্তর অনুষ্ঠানে হাসপাতালটির পরিচালক জানান, কোভিড রোগীরা বিনামূল্যে এই গাড়ির সেবা নিতে পারবে। আমাদের এই হাসপাতালে বিভিন্ন কার্যক্রমের জন্য এক অ্যাম্বুলেন্স এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের বহন করার জন্য এক লাশবাহী যে অ্যাম্বুলেন্স, এটির গুরুত্ব অপরিসীম। পর্যায়ক্রমে হাসপাতালটিকে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে গড়ে তোলার কথাও জানান মেয়র। এই হাসপাতালটি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরবাসীকে সাহায্য করবে। এই জন্য আমি সকল ধরনের সহযোগিতা আমাদের ডিজি হেলথ থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রক থেকে সবার থেকে চাচ্ছি। এই হাসপাতাল, এখানে আর কোনো ধরনের দোকান বরাদ্দ দেওয়া হবে না। এটি একমাত্র হাসপাতালের জন্য, যা যা করা দরকার সব কিছু হবে একটি স্থায়ী হাসপাতালের জন্য। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে না চললে বুধবার থেকে মার্কেটগুলোতে অভিযান চলার কথাও জানান আতিকুল ইসলাম। আমি নিজে যাব মার্কেটে, যদি সেই মার্কেটে দেখি যে তারা মাস্ক ব্যবহার করছেন, ক্রেতারাও সেই দোকানে মাস্ক ব্যবহার করছেন, তাহলে সেই দোকান খোলা থাকবে। যেই দোকানে আমি দেখব ক্রেতা এবং বিক্রেতার কেউ একজন মাস্ক খোলা থাকবে, আমি বলবো না কোন দোকানে যাব, সেই দোকান আমি বন্ধ করে দিব, সেই মার্কেট আমি বন্ধ করে দিব। পরে ঈদকে সামনে রেখে মহানগরীতে গণপরিবহন চলাচল ও টিকা সংগ্রহের বিষয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম। সবাই একমত হয়েছেন যে ইন্ট্রা সিটি চলতে পারে, কিন্তু ইন্টার সিটি না। সিটির মধ্যেখানে চলতে পারে, কিন্তু এক সিটি থেকে আরেক সিটিতে যাবে না, এটাই সিদ্ধান্ত হয়েছে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আন্তর্জাতিক বিভিন্ন রুটে বিমান চলাচল শুরু হলেও শিডিউলে জটিলতায় মাঝে মধ্যেই ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ফ্লাইট বিলম্ব হওয়ায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে যাত্রীদের। সৌদি আরব, সিঙ্গাপুর সহ 5টি দেশ ছাড়াও 1 মে শুরু হয় আন্তর্জাতিক অন্যান্য রুটে ফ্লাইট চলাচল। আরও জানাচ্ছেন ডেনিদ রং।
করোনা সংক্রমণ প্রতিরোধে গত 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে বন্ধ রাখা হয় যাত্রীবাহী বিমান চলাচল। তবে এর কয়েকদিন পরই প্রবাসী শ্রমিকদের কর্মক্ষেত্রে ফেরার কথা বিবেচনায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এবং সিঙ্গাপুরের চালু হয় ফ্লাইট। এরপর গত 1 মে থেকে A, B, C ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। তবে আন্তর্জাতিক বিভিন্ন রুটের ফ্লাইটের প্রায়ই হচ্ছে শিডিউল পরিবর্তন। কোনো ফ্লাইটের সময় পিছিয়ে যাচ্ছে, আবার কোনোটির এগিয়ে আনা হচ্ছে। এতে উৎকণ্ঠায় থাকছেন যাত্রীরা। ফ্লাইটটা ছিল 6:30 আজকে সকাল 6:30 আসার পরে ওনারা বলতেছে যে শিডিউল চেঞ্জ হয়ে গেছে, টাইম চেঞ্জ হয়ে গেছে। তখন আমরা রুমে চলে যাই, একটু সমস্যা হয়, তারপরে এখন আবার আসছি আর কি। এখন বলতেছে 4:40 সৌদি জেদ্দায় 6:10 মিনিটে ফ্লাইট। বিমান অফিস থেকে বলছে যে আগে আসার জন্য, আমাদেরকে আরো 4-5 দিন আগে জানাই দিছে যে আপনাদের 2 ঘন্টা আগে হয়েছে ফ্লাইট। বাণিজ্যিক অনেক ফ্লাইটই যাত্রী কম হলে শিডিউল পরিবর্তন করছে বলে অভিযোগ যাত্রীদের। শিডিউল পরিবর্তন হলে পুনরায় করোনা পরীক্ষা করাকে দুর্ভোগ বলে মনে করছেন যাত্রীরা। টিকিটটা করেছিলাম ফ্রান্স থেকে, ওখান থেকে আমাকে বললো যে না, আপনার ফ্লাইট ঠিক সময় মতোই যাবে। আমাদেরকে থেকে ট্রাভেলস থেকে বলছে এখানে আসার জন্য মিডনাইট, রাত্রে 12টার আগে। তো 12টার আগে এসে পৌঁছাইছে, এখন পর্যন্ত এই অবস্থা। এই যে আমি ভোগান্তিটা করলাম, জানি না কেন। সরকার থেকে নাকি অ্যাপ্রুভাল পায় নাই তারা, মানে তুর্কি এয়ারলাইন্সের করার। আজকে তারা অনুমোদন পাইছে, এদের জানছি। ফ্লাইটের সময় নিশ্চিত হয়ে বিমানবন্দরে আসার আহ্বান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। ড্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। মাদারীপুরের শিবচরের বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটে বালুবোঝাই বালখেড ও স্পিডবোটের সংঘর্ষে 26 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। স্পিডবোট চালকদের অসতর্কতায় এমন প্রাণহানির ঘটনা ঘটছে বলে অভিযোগ পদ্মাপাড়ের মানুষের। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিনিধি মাসুদুর রহমানের রিপোর্ট জানাচ্ছেন নূর মোহাম্মদ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে 30-35 জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হয় একটি স্পিডবোট। ঘাটের কাছাকাছি পৌঁছলে নোঙর করা বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। দুর্ঘটনার পর কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও ডুবে যান নারী শিশুসহ অধিকাংশ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়। একে একে উদ্ধার করা হয় মৃতদেহ। পুরাতন কাঁঠালবাড়ি ঘাটে এসে একটা বল গেট, সেখানে থামানো অবস্থায় সেই স্পিডবোটটা নিয়ন্ত্রণ হারিয়ে বল গেটের সাথে জোরে ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে ওখানে তারা এটা স্পিডবোটটা ভেঙে দুর্ঘটনায় পতিত হয়ে যাত্রী যারা ছিল তারা পড়ে যায় নদীতে। বরিশাল থেকে আমাদের ডুবি চলে প্লাস আমরা শিবচর, তারপরে শহীদপুর, তারপর আমাদের মাদারীপুর থেকে সব জায়গাতে আমাদের টিম চলে আসছে এখানে। আমরা জানতে পেরেছি এই বোটগুলো সাধারণত 34-35 জন যাত্রী নিয়ে অবৈধভাবে চলাচল করে। যাত্রীদের বাড়ি দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় হওয়ায় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি মৃতদের পরিচয়। আমরা যেভাবে স্পিড বোট চালাতে দেখি, আসলে এই সব ড্রাইভারদের একটা ট্রেনিং দেওয়া উচিত। লাইফ জ্যাকেট ছিল না বিধায় তার নিঃশ্বাস থাকলে কি হবে, সে পানিতে ডুবে মরে গেছে। অতিরিক্ত যাত্রী বহনকারী স্পিডবোট চালকদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। যে চালক, তাদেরকে তো অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং এই চালককেও খুঁজে বের করার ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। অতিরিক্ত যাত্রী বহন করা সবসময় নিষিদ্ধ এবং এই অতিরিক্ত যাত্রী যাতে বহন না করে সেটা অবশ্যই আমরা আরো ভালোভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ। জেলা প্রশাসক জানান, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। তদন্তের প্রেক্ষিতে এটা খতিয়ে দেখব কেন এই দুর্ঘটনাটা ঘটলো এবং কি কারণে হয়েছে এটা, এবং এর পরবর্তী সময়ে এটা আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জীবিত উদ্ধার 5 জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ, মাই টিভি, নিউজ ডেস্ক। 2013 সালে 5 মে শাপলা চত্বরে মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে খুব শীঘ্রই আদালতে চার্জশিট দেওয়া হবে। গোয়েন্দা পুলিশ ডিবির যুগ্ম কমিশনার মাহবুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন করে হেফাজত আরেকটি শাপলা চত্বরের ঘটনার ছক কষেছিল। লক্ষ্য বাস্তবায়নে তারা ওয়াজ ও মাদ্রাসা নামে অর্থ সংগ্রহ করে। গ্রেপ্তার হওয়া হেফাজত নেতা মামুনুল হকের আরও 4-5টি বিয়ের তথ্য মিলেছে বলেও জানান মাহবুল আলম। স্কেলিটনের রিপোর্ট। অরাজনৈতিক ব্যানারে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় 2013 সালের
5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। সে সময় ব্যবহার করা হয় মাদ্রাসার এতিম সহ অল্প বয়সী ছেলেদের। আবারও আন্দোলনের নতুন ছক কষেছিল সংগঠনটি। এজন্য অর্থ সংগ্রহ করা হয় মাদ্রাসার নামে ও ওয়াজ মাহফিলে, এমন তথ্য জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার। এই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য তাদের যে ফান্ড দরকার, এই ফান্ডগুলো আসে মাদ্রাসা থেকে। মামুনুলের তাদের যে মাদ্রাসা, সেখানে ইতিমধ্যে আমরা 8-10 কোটি টাকার একটি ট্রানজ্যাকশন কিন্তু আমরা দেখছি বিগত 1 বছরে। এই ট্রানজ্যাকশনগুলোর খরচ কিন্তু তারা দেখাতে পারছে না। আয় আছে, বিভিন্ন জায়গা থেকে টাকাগুলো আসছে, কিন্তু টাকাগুলো কোথায় খরচ হচ্ছে সেগুলোর সঠিক হিসাব তারা দিতে পারছে না। একইভাবে প্রায় সকল আসামির ক্ষেত্রে সব মাদ্রাসায় এই ধরনের যে টাকাগুলো খরচ হয়, এগুলোর সঠিক হিসাব তাদের কাছে নাই। হেফাজতের নতুন অপতৎপরতায় মাওলানা মামুনুল হক সহ কেন্দ্র থেকে যারা নির্দেশনা দিয়েছিল তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। অনেক নির্দেশনা কেন্দ্র থেকে ওই সকল জায়গায় গিয়েছিল এবং সেই নির্দেশনাগুলো ছিল এরকম যে এই যে তাদের অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসগুলো তাদের মূল উদ্দেশ্য ছিল সেখানে একটি হেফাজত ইসলামের এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটা সূচনা করবে এবং এই সূচনাটা আরেকটি শাপলা চত্বর তৈরি করার জন্য দাবিত হচ্ছিল বা তারা যাচ্ছিল। গ্রেপ্তারকৃত মামুনুল হকের বিরুদ্ধে নতুন করে আরও 4 থেকে 5টি বিয়ের তথ্য পাওয়া গেছে বলে জানান ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম। ঝর্ণা বেগমের মতো আরও অনেকের খবর আমরা পেয়েছি, 4-5 জনের খবর আমরা পেয়েছি। অনেকে হয়তো মামলা করতে চায় বা এরকম করতে চায়, কিন্তু তারা উদ্ধার হতে পারছে না বা ওই জায়গা থেকে বের হতে পারছে না। আসলে তারা এখন কোথায় আছে আমরাও জানি না, তাদেরকে হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। 2013 সালের 5 মে সরকার পতনের আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়া হবে বলেও জানান মাহবুব আলম। 5 মে এবং আশেপাশে ওই সময়কালীন যে মামলাগুলো হয়েছে, কিছু কিছু মামলা আমরা চার্জশিট দিয়েছি, আর অনেকগুলো মামলা প্রায় রেডি এখন এর জন্য চার্জশিট প্রদান করে। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। এবার দৃষ্টির আড়ালে, রাজধানীর মার্কেট সহ 80 ভাগ বহুতল ভবনে নেই কার্যকর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। নির্মাণে মানা হচ্ছে না বিল্ডিং কোড, থাকে না ফায়ার এক্সটিংগুইশার সহ ফায়ার গেট। এ কারণে আগুন লাগলে ফায়ার সার্ভিস আসার আগেই বড় ধরনের ক্ষতি হয়ে যায়। বিশেষজ্ঞদের দাবি, আইন লঙ্ঘিত হলেও এক্ষেত্রে উদাসীন সিটি কর্পোরেশন। মাই টিভি সংবাদের সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালে এবারের পর্বে মুমিন হোসেনের ক্যামেরায় সেই চিত্র তুলে ধরেছেন জাহিদ আহমেদ বাবু। কেবলমাত্র অসাবধানতা আর নিয়মনীতি তোয়াক্কা না করে প্রতি বছর কম বেশি অগ্নি দুর্ঘটনা ঘটে রাজধানীর বিভিন্ন মার্কেট আর পোশাক কারখানায়। মার্কেট সহ বেশিরভাগ বহুতল ভবনে নেই অগ্নি নির্বাপন যন্ত্র। তারপরও কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে বসানো হয় বিভিন্ন ধরনের দোকানপাট ও রেস্তোরাঁ। আগুন নিবানোর কোনো যন্ত্র আছে আপনার কাছে? পানি আছে, অভিজ্ঞতা নাই আর কি, এটা বলতেছি আপনার সাথে। যখন তখন যদি আবার আগুন লেগে যায়, ওইটা স্যার ব্যবস্থা আমরা এই সপ্তাহের মধ্যে করে জানি। এসব ভবনে গ্যাস সিলিন্ডার দিয়ে প্রতিনিয়ত খাবার তৈরি করা হলেও নীরব কর্তৃপক্ষ, আর সিটি কর্পোরেশন বরাবরের মতোই উদাসীন। আমাদের এই বিল্ডিং এর নিচে এরকম একটা হোটেল থাকবে, এটা আসলে ঠিক না। যত্রতত্র হোটেল রেস্তোরাঁ স্থাপন ও গ্যাস সিলিন্ডারে রান্না করার ভয়াবহতা তুলে ধরেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। গ্যাস চুলা পর্যন্ত আনার জন্য যে পাইপটা ব্যবহার করা হয়, এটা একটা ফ্লেক্সিবল পাইপ। সেই ফ্লেক্সিবল পাইপগুলোতে সাধারণত দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের লিকেজ হয়, সেখান থেকে গ্যাস উদ্গীরণ হয় এবং সেখান থেকে আগুনের সম্ভাবনা আছে। আমরা যখন পরিদর্শনে যাই, এই সমস্ত জিনিসগুলো সরিয়ে ফেলে অনেক সময়। তো এই ধরনের লুকোচুরি খেলাও অনেক সময় খেলে যারা অবৈধ কাজ করে। তো আমরা চেষ্টা করছি এই সমস্ত অবৈধ কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। বহুতল ভবনের নিজস্ব কার্যকর অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকলে দুর্ঘটনা ঘটতে থাকবেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঢাকা শহরে সবচেয়ে বড় প্রবলেম সেটা হলো আপনার জায়গার সমস্যা। একজন মালিকের যতটুকু জায়গা, সে চেষ্টা করেছে 100% জায়গাকে ইউটিলাইজ করার জন্য, ফায়ারকে ডিটেক্ট করার জন্য। যে সমস্ত ডিটেকশন প্রোটেকশন সিস্টেম যেগুলোতে নাই, সেগুলোতে কিন্তু আমরা কোনো ধরনের ছাড়পত্র দিচ্ছি না। তারা যদি করে থাকে তাহলে সেটা অবৈধভাবে করছে। আমাদের এখন বেশি আগুন লাগতেছে গ্যাস সিলিন্ডারে, এসিতে। এগুলির যে একটা মেনটেন্যান্স লাগে, এটা তো মেনটেন করি না। রেস্টুরেন্টে রান্নাঘর হলে রান্নাঘরের সঙ্গে একটা পার্টিকুলার সেপারেশন থাকতে হবে। দরজা জানালার কোনো সেপারেশন নাই, অতএব লিক তো করবে, অ্যাক্সিডেন্ট তো যে কোনো হতেই পারে। আইনে থাকলেও এ ব্যাপারে ফায়ার সার্ভিস কিংবা সিটি কর্পোরেশন কেউ কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে জানান বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক মাকসুদুল আলী। ঢাকাতে 5% বিল্ডিংয়েরও অনুমোদন নাই। আগে হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেট নিতে হয়। যেই জায়গায় গার্মেন্টস ফ্যাক্টরিগুলি ছিল, ওগুলো বেআইনি বলে আমরা সেগুলো সরিয়ে দিয়েছি। বিল্ডিংগুলো ঠিকই আছে ওইভাবে।
নগরীতে 16,900 বহুতল ভবন থাকলেও ফায়ার ছাড়পত্র আছে মাত্র 5,000-এর। শুধুমাত্র অর্থের লোভে রাজধানীর বিভিন্ন স্থানে আবাসিক ভবন এবং ফ্ল্যাটের মালিকরা যেভাবে হোটেল রেস্তোরাঁ স্থাপনের প্রতিযোগিতায় নেমেছেন, তাতে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। সবাই বলছেন সাধারণ মানুষের জীবন সুরক্ষায় এসবটি দেখার কেউ নেই। তাই আমরা দেখাতে চাই আমাদের দৃষ্টির অলক্ষ্যে ঘটে যাওয়া সব অজানা চিত্র। দৃষ্টির আড়ালে পড়ে থাকা এসব ঘটনাপ্রবাহ একের পর এক তুলে ধরতে মাই টিভি আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। দেশে অবৈধ বিটকয়েন ব্যবসার মূল হোতা ও অনলাইনে প্রতারণার অভিযোগে ইসমাইল হোসেন সুমন ওরফে বিটকয়েন সুমন সহ 12 জনকে আটক করেছে র্যাব। রাজধানীর উত্তর বাড্ডা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান 2013 সাল থেকে বিটকয়েন সুমন এ ব্যবসা করে আসছিল। ঢাকায় তার ফ্ল্যাট, সুপার শপ সহ বিপুল পরিমাণ সম্পদের মালিক তিনি। এছাড়া বিটকয়েন সুমন দেশি বিদেশি বিভিন্ন ই-মার্কেটে সাইট ব্যবসা করতেন বলে জানান খন্দকার আল মঈন। রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাসায় অভিযান পরিচালনা করে। উক্ত বাসায় বেসিক বিজ মার্কেটিং নামক একটি প্রতিষ্ঠানকে আমরা সন্ধান পাই, যে প্রতিষ্ঠানে অবৈধ বিটকয়েন ব্যবসা ও প্রতারণামূলক ব্যবসা চালিয়ে আসছিল। এই বেসিক বিজ মার্কেটিংয়ের মূল হোতা মোহাম্মদ ইসমাইল হোসেন ওরফে কয়েন সুমন, বাড়ি হচ্ছে ভোলা, তাকে সহ আমরা মোট 11 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। দরজায় কড়া নাড়ছে ঈদ উল ফিতর। মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত অনেকেই অনলাইনে কিংবা শপিং মলে গিয়ে সেরে ফেলেছেন ঈদের পোশাক কেনাকাটা। তবে নিম্নবিত্তরা এখনও সন্দিহান ঈদ আয়োজন নিয়ে। করোনা ও লকডাউনে বেশিরভাগই হতাশ। তারপরও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে শেষ বেলায় ফুটপাতের দোকানে ভিড় করছে নিম্ন আয়ের মানুষ। শিউলি রোজা রিপোর্ট। ঈদের বাকি আর কয়েকদিন। মার্কেট, শপিং মলের মতো জমজমাট রাজধানীর ফুটপাতের দোকান। ফুটপাতের দোকানের বেশিরভাগ ক্রেতাই নিম্ন আয়ের মানুষ। সময়ের সাথে বাড়ছে ভিড়ও। ফার্মগেট এলাকার ফুটপাতে তেমন বাহারি পোশাক না থাকলেও স্বাদ ও সাধ্যের সমন্বয় ঘটাতে তৎপর তারা। বেচা কিনা একবারে নাইকুলি চলে, সর্বনিম্ন আমরা একদমই বেশি 150 টাকা, তো ভালোর ভিতরে যদি হয়। আমাদের না আপনার সর্বনিম্ন হলো আপনার 450, এর উপর হলো আপনার 800 টাকা। ফুটপাতের অস্থায়ী এসব দোকানে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, লুঙ্গি, সালোয়ার কামিজ, শাড়ি, জুতা সহ রয়েছে সবই। সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে সবকিছু। নিম্ন মানের মানুষ যারা আছে তাদের জন্য বিক্রি হয়। আমাদের এখানে সর্বনিম্ন 30 টাকা থেকে 300 টাকা, 350 টাকার মধ্যে ক্রয় ক্ষমতার মধ্যে সবকিছু পাওয়া যায়। এর মাঝেও অনেকেই অর্থের অভাবে সারতে পারেনি কেনাকাটা। রিকশাচালক আলতাফ মিয়ার মতো অনেকেই আশায় রয়েছেন ঈদের আগের দিন হলেও সাধ্যমতো পোশাক কিনে প্রিয়জনের মুখে হাসি ফোটাবেন। ছেলেমেয়েদের কিনা যদি টাকা বাঁচে তাহলে নিজের চিন্তা আমরা করবো, না হলে নাই। করোনার পরিস্থিতিতে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তাদের সামর্থ্য অনুযায়ী যা সামনে পাচ্ছি, যেটা চয়েস হচ্ছে, পকেটের সর্বোচ্চ যা গতি হয় সেটা। গরিব আমরা, একটা হইলে হয়েছে, আমাকে তো মডেল খোঁজে না। ঈদে ঘরে ঘরে বয়ে যাবে আনন্দের বারতা, এমন প্রত্যাশা সবার। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। রাজধানীর রামপুরে বনশ্রীতে ঈদ উল ফিতর উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা লয়ার্সের পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে বনশ্রীতে ফয়জুর রহমান আইডেল স্কুল মাঠে স্বাস্থ্যবিধি মেনে 5 শতাধিক নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধিদের হাতে খাদ্য ও বস্ত্র তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি। এ সময় লায়ন্স ক্লাব নেতৃবৃন্দ ছাড়াও রামপুরের সংরক্ষিত কাউন্সিলর মিতু আক্তার উপস্থিত ছিলেন। রাজধানীর উত্তরায় করোনা ও লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যবিত্ত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও শিক্ষার্থীদের মাঝে খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান। 13 নং সেক্টর কল্যাণ সমিতির মাঠ ও হাজী বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় হাবিব হাসান বলেন, সংকটময় সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দুস্থদের সাহায্য করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনের বেকার হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের দিনমজুর বেদে কুলি ও তৃতীয় লিঙ্গ সহ নানা শ্রেণী পেশার 1000 পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার। দুপুরে এসব উপহার সামগ্রী প্রদান করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য
উম্মে ফাতেমা বেগম শেউলি আজাদ এমপি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান। আবারও করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারের জন্য G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীর অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের এই অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। প্রায় ১০ লাখ উপকারভোগীর কাছে প্রধানমন্ত্রী এই অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশে। আগামী ৩ দিনের মধ্যেই সকল উপকারভোগীর বিকাশ অ্যাকাউন্টে অর্থ সহায়তা পৌঁছে যাবে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তর দোয়া চেয়েছেন দেশবাসী, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। করোনায় আরও ৬৫ জনের মৃত্যু। লকডাউন বন্ধ ১৬ মে পর্যন্ত। ৬ মে থেকে নগরে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। মাদারীপুরের শিবচরের নৌ দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ৫ জন, তদন্ত কমিটি গঠন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর। ২০১৩ সালের ৫ মে হেফাজতে তাণ্ডবে জড়িতদের বিরুদ্ধে শীঘ্রই চার্জশিট, জানালেন ডিবি। শাপলা চত্বরের পুনরাবৃত্তির চেষ্টার অভিযোগ। নন্দীগ্রামে হারলেও মমতার মুখ্যমন্ত্রী হতে বাধা নেই, বিরূপ কর্মকাণ্ডের জন্যই বিধানসভা নির্বাচনে বেশিরভাগ রাজ্য বিজেপির ভরাডুবি। কেন্ডিতে দ্বিতীয় শেষ টেস্টে বাংলাদেশকে ২০৯ রানে হারিয়ে ১-০তে সিরিজ জিতল শ্রীলঙ্কা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা, twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।